যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং ক্লাস 11-এ সায়েন্স নেব ভাবছো, সায়েন্স নেব কি নেব না এটা ভাবছো, মোটেই নেব না এটাও ভাবছো, সবার জন্য আজকের এই স্পেশাল ভিডিও। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিজ্ঞান বিষয়ের শিক্ষক স্নেহাশিস স্যার। স্যারকে আমরা আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি, একই সঙ্গে তোমাদের জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদও জানাচ্ছি। স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন, স্যার নোটিফিকেশনে বলা আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলছে 45 নাম্বার পেলেই তাকে সায়েন্স দেওয়া হোক, যদিও বিভিন্ন স্কুলের ক্ষেত্রে নাম্বারটা আলাদা, কোনো স্কুল 60 বা কোনো স্কুল 80 না পেলে সায়েন্স দিচ্ছে না। তো আমার প্রথম প্রশ্ন, 45 নাম্বার যদি কেউ ভৌত বিজ্ঞান বা গণিতে পায়, সায়েন্স নেওয়াটা কি তার জন্য উপযুক্ত হবে? নম্বরের যে ব্যাপারটা, ওটা ওই স্কুল ওটা করে, তার কারণ হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো স্টুডেন্ট হয়তো কোনো শারীরিক অসুস্থতার কারণে বা কোনো রকম সমস্যার কারণে পরীক্ষাটা হয়তো ভালো হয়নি, একদিনের ইমার্জেন্সির কারণে। তো সেক্ষেত্রে তাদের মনে ডাউট আসার কোনো ব্যাপার নেই। তাদের যদি বিজ্ঞান বিষয়ে ভালোবাসা থাকে তারা অবশ্যই সায়েন্স নিতে পারবে। কিন্তু আমি বলবো যাদের দেখা যায় সারা বছর পড়াশোনা বা প্রিপারেশন তেমন ভালো ছিল না, অর্থাৎ বইটা ভালোভাবে পড়েনি বা সায়েন্সের প্রতি তেমন ইন্টারেস্ট নেই, তারা যদি 45-এর কম বা ওরকম কাছাকাছি পেয়ে থাকে বা 45-এর কাছাকাছি 50 এরকম পেয়ে থাকে, তো তাদের কিন্তু সায়েন্স নেওয়া উচিত হবে না। বেশ, আমার দ্বিতীয় প্রশ্ন, আমি বায়ো সায়েন্স নিচ্ছি বলে অনেকেই জানতে চাইছে বায়ো সায়েন্সে কি কি সাবজেক্ট থাকে। অনেকে মনে করে, অনেকে আমি দেখেছি আর্টসের সঙ্গে ভূগোল টুগোল ইতিহাস এর সঙ্গে একটা বায়োলজি রেখে ভাবছে এটাই বায়ো সায়েন্স। এটাই কি আদৌ বায়ো সায়েন্স নাকি অন্য কিছু? না, বায়ো সায়েন্স বলতে প্রপারলি বোঝায় বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। মানে ফিজিক্স কেমিস্ট্রিটা কমন থাকবে। যদি আমরা পিওর সায়েন্স নিই সেক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাডিশনালি বায়োলজি। এবং যদি আমি শুধু বায়ো সায়েন্স নিই সেক্ষেত্রে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাডিশনালে ম্যাথ থাকবে। আর একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি সবাইকে, এটা আমি বারণও করি, অনেকেই আর্টসের সঙ্গে অযাচিতভাবে বায়োলজিটা নেয়, কারণ তারা মনে করছে যে ক্লাস 10-এ জীবনবিজ্ঞান ভীষণ সহজ ছিল, ভিটামিনের নাম লিখেছি, এটা ওটা লিখেছি, প্রচুর মার্কস পেয়েছি, এবার প্রচুর স্কোর করতে পারবো বায়োলজি নিয়ে আর্টসের সঙ্গে। এই যে যে বিষয় নির্বাচন, এটা কি ঠিক হয় তাদের? একেবারেই ভুল ধারণা এটা, একেবারে ভুল ধারণা। এই কারণ যখনই আমরা বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্স নয় বায়োলজিতে ঢুকছি, তখন কেমিস্ট্রি সেখানে আমার প্রয়োজন হবে। কেমিস্ট্রির অনেক কিছু জিনিসপত্র প্রয়োজন হয় যেগুলো আমার ক্লাস 9-10 লেভেল দিয়ে হবে না। 11-12-এর নলেজ প্রয়োজন। হ্যাঁ, ডিএনএ রেপ্লিকেশন, আরএনএ, এ সমস্ত যে গভীর ব্যাপারগুলো। বুঝতে পেরেছি। উল্টোটাও আছে, অনেকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি নিচ্ছে, সঙ্গে আবার জুড়ে নিচ্ছে জিওগ্রাফি বা ভূগোল। ভূগোলের প্র্যাকটিক্যাল, ছবি আঁকা, পড়া, প্রজেক্ট, এত চাপ রয়েছে। এইটা কেমন হয় এরম ভাবে যারা সাবজেক্ট নিচ্ছে? এক্ষেত্রে বিষয়টা, যদি কারোর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি থাকে, অ্যাডিশনালি বায়োলজি না নিয়ে এসে যদি মনে করে ভূগোল নেবে, সম্পূর্ণ তার প্রেশারের ব্যাপার। মানে প্রচুর প্রেশারে সে পড়বে। কিন্তু যদি কেউ মনে করে যে আমার ভূগোল ভালো লাগছে, তাহলে তার আর্টসে শিফট করাটাই, সঙ্গে ম্যাথটা রাখতে পারে বা ইকোনমিক্স যেটা চায় সেটা রাখতে পারে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আমি ভূগোল নিয়ে পড়বো, এর জন্য নেওয়ার তো প্রয়োজন নেই। এবার আসি পরের প্রশ্নে। অনেক স্টুডেন্টকে এটা বলতে শুনেছি, আমাদের মাধ্যমিকের বইগুলো তো একদম পাতলা পাতলা হয়, টেক্সট বইগুলো, সেখান থেকে এরকম একটা ডিকশনারির মতন মোটা আসছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির বই। ওগুলো কি আদৌ শেষ করা যায় এক বছরে? হ্যাঁ, এটা মানে প্রায় প্রত্যেকটা স্টুডেন্টেরই কোশ্চেন থাকে যে এত মোটা বই আমি কি করে পড়বো। প্রথমত তোমাকে বলে দিই যে যত প্রকাশনীর যা বই থাকুক না কেন, সব বইয়ে শুধুমাত্র টেক্সট থাকে না। মানে চ্যাপ্টারের যেটুকু পড়ার বিষয় সেটা বাদেও বিগত বছরের প্রশ্ন, বিভিন্ন রকমের কম্পিটিটিভ পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন, ঠিক আছে, এমসিকিউ, এনসিইআরটি এক্সাম্পলার, আরো এরকম অনেক কিছু থাকবে যেগুলো দিয়ে বইটা এতটা মোটা হয়। যদি ওর মধ্যেকার বিষয়বস্তুকে ধরা হয় তাহলে হয়তো আমাদের হাতের লেখা খাতায় হয়তো খুব বেশি হলে 2 কি 3টে খাতা হবে, তার মধ্যে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে ওখানে বিস্তারিত ব্যাখ্যা, উদাহরণ, প্রয়োগ এগুলো দিয়েই একটু মোটা হয়ে যায়। মানে বিষয়টা জিসটা খুব অল্প, জিসটা কিন্তু সেই মাধ্যমিকের বইয়ের সাইজ হয়তো হবে না, তার থেকে দ্বিগুণ হবে, কিন্তু তার বেশি হবে না। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন যেটা জানবার আমার খুব ইচ্ছে, অনেকেই মনে করে যে আমি ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে একটা নেব না অথচ সায়েন্স নেব, এটা কি সম্ভব হয়? না, এটা মানে খুব রেয়ার কেসের ক্ষেত্রে সম্ভব। যেরকম কেউ মনে করলো আমি বায়োকেমিস্ট্রি টাইপের কিছু নিয়ে এগোবো, সেক্ষেত্রে সে হয়তো বায়োলজির সাথে কেমিস্ট্রি নিল, ফিজিক্সটা নিল না।
এরকমটা হতে পারে। আবার অনেকে কেমিস্ট্রির সঙ্গে নিউট্রিশন বা কেমিস্ট্রির সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজ এগুলো নিয়ে হতে পারে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিটা যেখানে মানে আমি পিওর সায়েন্স নিয়ে এগোতে চাইলে বা সব লাইন যদি আমার মনে হয় যে খোলা রাখা দরকার, যে সাবজেক্টগুলো নিলে সব দিক খোলা থাকবে। আচ্ছা, আমি ডাক্তার হতে চাই, আমার কি কি সাবজেক্ট লাগবে? সেক্ষেত্রে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটে তো লাগবেই। আর এক্ষেত্রে নিট নিয়ে একটা প্রশ্ন সবার মনে থাকে যে আমি নিট দেবো, আমার তো ম্যাথ লাগবে। এইটাই আমি বলতে যাচ্ছিলাম যে আমার ম্যাথে তো ভীষণ ভয় লাগে, এটা স্টুডেন্টদের মানে আমারও লাগে, তো আমার ভীষণ ভয় লাগে। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন, ম্যাথটা বাদ দিও তো লাগবে না, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিচ্ছি, 4 সাবজেক্ট নিলেও হয়, না নিলেও হয়, নিলে একটা কিছু নিয়ে নেব। এইভাবে যদি কেউ সাবজেক্ট বাছাই করে তাহলে কি সমস্যা হবে? এইভাবে সাবজেক্ট বাছাই করলে সমস্যা একটাই হতে পারে, যদি সে ম্যাথটাকে পুরোপুরি বাদ দেয়। পুরোপুরি বাদ দেয় ইন দ্য সেন্স আমি বলতে চাইছি, দেখা গেল সে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির জায়গায় ম্যাথটা বাদ দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিল, অ্যান্ড ম্যাথের সঙ্গে তার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে সে ফিজিক্স কিছু বুঝবে না, কারণ ফিজিক্সের মধ্যে 11-12 ম্যাথের জিনিসপত্র থাকবে। এবার সেক্ষেত্রে আমরা ফিজিক্স টিচাররা কি করি, ওই ম্যাথ পোর্শনটুকু করিয়ে নিই অনেক ক্ষেত্রে, ঠিক আছে। এবার সব জায়গাতে তো সেই অবকাশ থাকে না, সেমিস্টার পদ্ধতিতে অনেকটা সিলেবাস দীর্ঘায়িত হয়েছে, সময় অল্প হয়ে যাচ্ছে। আবার এই যেরকম আমরা মার্চে এবছর মানে পড়ানো শুরু করতে বাধ্য হয়েছি, কিন্তু কিছু স্টুডেন্টস হয়তো এপ্রিলে শুরু করবে, তাদের এই ধরনের সমস্যা হবে। বেশ, আচ্ছা, এইখানে একটা আমি আরেকটু বলবো। হ্যাঁ, একদম আরেকটু বলবো, সেটা হচ্ছে এই নিটের ক্ষেত্রে যেটা, যারা মনে করছো যে আমি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি নেব অ্যান্ড ম্যাথ আমি সাবজেক্ট হিসেবে নেব না, সেটা তোমরা করতেই পারো, কিন্তু তার জায়গায় একটা কাজ করতে হবে, তোমাকে ম্যাথ অল্প একটু টিউশন নিতে হবে, বা কোনো জায়গা থেকে ইউটিউব ভিডিওস হতে পারে, সেটা অনলাইনে হতে পারে, যে ফিজিক্সের জন্য যেটুকু ম্যাথ দরকার সেটুকু কিন্তু আমাকে শিখিয়ে নিতে হবে। এটা না করে যদি এরকম হয় যে একটা 4th সাবজেক্ট হিসেবে ম্যাথটা রেখে দিল, ওই ক্লাসে গেল, মানে অনেকের একটা ভয় থাকে যে আমি নেবই না, আমি পাস করব না হয়তো, ঠিক আছে, তো আমি সাবজেক্টটা ওই জন্য নেব না। তো সেটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তাকে ম্যাথের সঙ্গে মানে বিশেষ করে ত্রিকোণমিতি, ক্যালকুলাস, এই জিনিসগুলো যেগুলো প্রয়োজন সেগুলোর একটা আর কি সংক্ষিপ্ত সংস্করণ তার জানাটা শিখতেই হবে। সে কোনো টিচার যদি এরকম রাজি হয় যে আমার ম্যাথ সাবজেক্ট নেই, কিন্তু আমি জাস্ট ওইটুকু ফিজিক্সের জন্য যতটুকু লাগবে আমি শিখে নেব, সেইটা তোমার লাগবে। যারা আজকের ভিডিওটা দেখছো, কেমন লাগছে আলোচনা নিচে কমেন্টে জানাবে, কোনো প্রশ্ন থাকলে জানাবে, স্যারকে নিশ্চয়ই আবারও কোনো একদিন পাওয়া যাবে, উত্তরও নেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে তো অবশ্যই, শেয়ারও করে দিও, যাতে তোমার অন্যান্য বন্ধুরা যারা ভয় ভীতিতে রয়েছে বা যারা আনন্দে নাচছে আমি সায়েন্স নিয়েছি, তারা সঠিকটা জানতে পারে। এই জায়গা থেকেই প্রশ্ন, অনেককে আমি সায়েন্স নিতে দেখেছি এই ভাবনা থাকে, আর্টস মানুষে নিয়ে পড়ে নাকি, কমার্স পড়ে নাকি, সায়েন্সই সেরা, সায়েন্সই আমায় নিতে হবে, এই একটা ধারণা। আর একটা মিথ, যেটা আমার মিথ মনে হয়, যে সায়েন্স মানে গাদা গাদা পড়তে হবে, জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করতে হবে, তবেই সায়েন্স। এই দুটো যে ধারণা বা দুটো প্রচলিত কথা, যে সায়েন্স নেবে ভালোরা, আর্টস কমার্সরা মানে যারা একদমই ভালো স্টুডেন্ট নয় তাদের জন্য ওই দুটো। আর দ্বিতীয় যে বিষয়টা বললাম, যে সায়েন্স মানেই গাদা গাদা পড়া, এটা কতটা সত্যি? সায়েন্স মানে গাদা গাদা পড়া নয়, যেটা সত্যি সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে, যেটা ছেলেমেয়েরা করে না। ওই ক্লাস 9-10-এ অনেকের, আমি সবার বলবো না, অনেকের এটা অভ্যাস থাকে, সারা বছর ঠিক করে পড়াশোনা হয়তো করে না, পরীক্ষার আগে, ঠিক পরীক্ষা আসার আগে আমি 1 সপ্তাহ খুব মন দিয়ে পড়লাম, একদম দরজা জানলা বন্ধ করে পড়লাম, তো ওইভাবে করে আমি রেজাল্ট করলাম। তো ওই অভ্যেসটা যদি থেকে যায়, অনেকে মনে করে এই জিনিসটা আমার 11-12-এও আমাকে উত্তরে দেবে, সেটা 10 পর্যন্ত কারেক্ট হলেও 11-12-এ ওটা হয় না। সমস্যাটা হচ্ছে যে 11-12-এর রেগুলারিটি মেনটেন করতে হবে সায়েন্স নিলে। যদি মনে করা যায় যে আমাকে ছোটবেলায় ক্লাস 7-8-এও স্যার এই সেম কথা বলেছেন, আমি তো শুনিনি, আমার তো উতরে গেছে, কোনো সমস্যা হয় না, পরীক্ষার আগে 2 মাস পড়বো তাতেই হয়ে যাবে, হ্যাঁ, সেটা 11-12-এ যে করবে সে পছতাবে, এবং সায়েন্সের ক্ষেত্রে বিপদে পড়বে। হ্যাঁ, বেশি পড়তে হয় না, কিন্তু রেগুলারিটি। এমনকি স্টুডেন্টদের কাছে এটাও তো শুনেছি যে একদিন ক্লাসে না গেলে পরের ক্লাসটা তারা বুঝতে পারছে না, যেহেতু রিলেটেড প্রত্যেকটা ক্লাস। এটা তোমরা দাদা দিদিদের কাছ থেকে শুনে নেবে যে কোনো কারণে, এটা নিয়ে আমি আজকে বলতাম যে অনেক সময় এরকম হয়, কোনো একটা স্টুডেন্ট কোনো একটা ক্লাসে অ্যাবসেন্ট, আর তার গার্ডিয়ান হয়তো ফোন করে রিকোয়েস্ট করছেন, স্যার ওই ক্লাসটা কি রিপিট করে করানো যাবে? আমি হয়তো করিয়ে দিলাম, কিন্তু সেক্ষেত্রে ওই একদিনের জন্য সিলেবাসটা পিছিয়ে যাচ্ছে। এবার ওরকম তো ব্যাচে অনেকেই অনেক কামাই করে, তো তারা প্রত্যেকে রিকোয়েস্ট করলে সেইভাবে করে তো এরকম বারবার সিলেবাসটাকে রিভিশন দেওয়া সম্ভব নয়। বেশ, তো ওর জন্য কি করতে হবে, যে কোনো ধরনের কামাই
ব্যাচে কামাই করা একদম বন্ধ করে দিতে হবে। স্কুলেও এটা স্কুল ব্যাচ উভয় ক্ষেত্রে অবশ্যই, মানে ক্লাস কামাই করা যাবে ক্লাস না। কামাই হবে না। আর সেক্ষেত্রে ওই যে আপনি বললেন যে সমস্ত আনন্দ বিসর্জন দিয়ে কিছু আনন্দ হয়তো বিসর্জন দিতে হবে, যে ক্লাসের টাইমে আমার হয়তো কোনো বাড়িতে নেমন্তন্ন রয়েছে, হ্যাঁ আজকে নেমন্তন্ন খেতে গেলাম, থাক ফিজিক্স ক্লাস বা কেমিস্ট্রি দরকার নেই, ও পরে দেখে নেব, সেইটা করা যাবে না। অন্য সাবজেক্টের ক্ষেত্রে বা আর্টসের অন্য সাবজেক্ট তাদের জায়গাতে নিশ্চয়ই ভালো, সেই সাবজেক্টগুলোতে নোটস নিয়ে নেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে নোটস নিয়ে কি মেকআপ করা যায় না? নোটস নিয়ে ও বুঝতে পারবে না যে কি করানো হয়েছে। এবার যারা বুঝতে পারবে তাদের ক্ষেত্রে কিছু না কিছু বোঝার জায়গা, কনসেপশনের সমস্যা থেকেই যাবে। বেশ, আর যেটা নোটে থাকে তার থেকে বেশি তো ক্লাসে আলোচনা হয়, পুরো ক্লাসটা তো আর নোটে সম্ভব নয়। একদম। আচ্ছা, আরেকটা জিনিস আমি অনেককে দেখেছি, আমার অমুক বন্ধুরা সায়েন্স নিচ্ছে, আমিও নিই। আবার অনেকের দেখেছি একটা, আর দ্বিতীয় হচ্ছে তারা নাম্বার প্রচুর পেয়েছে, অনেক নাম্বার আছে, কিন্তু তার খুব একটা ভালো লাগে না, এবার বাড়ির বাবা মা জোর করছে সায়েন্স নিতেই হবে। এই দুটো নিয়ে কি বলা যায়? এটা তো বাবা মাকে একটু বুঝতে হবে। আপনার যে ছাত্রছাত্রী তার একটু পড়াশোনার প্যাটার্নটা দেখুন। যদি দেখেন যে রেগুলারিটি ও মেনটেন করেনি, সেক্ষেত্রে প্রেশার করাটা ভুল সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে ওকে চুজ করতে দিন যে ওর কোনটা ভালো লাগে, ও সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করুক। আলটিমেটলি যে সাবজেক্টটা ভালো লাগে না সেটা নিয়ে কিন্তু পড়াশোনাটাও ভালো হয়, নম্বরও ভালো আসে, একদম কাজের ক্ষেত্রেও কোনো সমস্যা হয় না। সায়েন্স নিয়ে পড়লেই তার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে, আর অন্য সাবজেক্ট নিলে কিচ্ছু হবে না, এটা একদমই ভুল ধারণা। বরং আমি বলবো যে কম্বাইন্ডের যখন পড়াশোনা শুরু হয়, অর্থাৎ সরকারি চাকরির জন্য যখন পড়াশোনা ছেলেমেয়েরা শুরু করে, বেশি কিন্তু কাজে লাগে ইতিহাস, তাদের ইতিহাস ভূগোলটা গিয়ে জিকেটা গিয়ে আবার শিখতে হচ্ছে। সায়েন্সের ছেলেরা সেখানে পিছিয়ে পড়ে, ঠিক আছে? তো যদি মনে হয় আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে সায়েন্সের কোনো কাজেই যাব, সেক্ষেত্রে সায়েন্সটা নেওয়া উচিত। যদি আমার আলটিমেট গোল হয় সরকারি চাকরি, হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় আর্টসটা বেশি প্রায়োরিটি। হ্যাঁ, যদি তার বিজ্ঞানের প্রতি ভালোবাসা বা সেই রকম ঝোঁক না থাকে, সেক্ষেত্রে আর্টসে গেলেও খুব একটা অসুবিধা হবে না। কমার্সও আছে, খুবই ভালো। আচ্ছা, এইবার এই যে আপনি ধরুন ফিজিক্স পড়াচ্ছেন ব্যক্তিগতভাবে, তো এই যখন পড়াতে যাচ্ছেন বা পড়ানোর অভিজ্ঞতা থেকে কি মনে হয় স্টুডেন্ট যারা সায়েন্স নিয়ে, মানে যাদের খুব শোচনীয় রেজাল্ট হচ্ছে, আমরা দেখছি অনেক স্টুডেন্ট ভালো করছে, আবার অনেকের খুব শোচনীয় রেজাল্ট হচ্ছে, এই রেজাল্টের কারণটা কি হচ্ছে? ওই একটাই কথা যেটা আমি বললাম, রেগুলারিটি মেনটেন হচ্ছে না। ওদের যে মানে কয়েকজনের যে একটা অভ্যাস তৈরি হয়ে গিয়ে থাকে, এই পরীক্ষার আগেই পড়তে বসবো, এই অভ্যাসটাই তার জন্য দায়ী। আচ্ছা, যে অনেক টাকা লাগে সায়েন্স পড়তে, আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, তাই সায়েন্স নিচ্ছি না, এই বক্তব্যটা কতদূর সমর্থনযোগ্য? এটা একটা ইনিশিয়াল কস্ট আছে, এটা সত্যি কথা, কারণ সায়েন্স বইগুলোর দাম তো 1000-এর কাছাকাছি। তো না, যারা ভালো স্টুডেন্ট তারা তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে, একদম 12-24,000 2 বছরে পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মেকআপ হয়ে যায়। ইনফ্যাক্ট স্কুলও তো অনেক ক্ষেত্রে হেল্প করে, গৃহশিক্ষক যারা তারাও কিছুটা নিশ্চয়ই বিবেচনা করেন। অবশ্যই, এটা আমারও মনে হয় যে অর্থ কখনোই না পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয় না, ওই বইয়ের দামটাই হয়তো একটু বেশি হতে পারে। তাও পুরনো সংস্করণের কিছু বই পাওয়া যায়। অবশ্যই, সেক্ষেত্রে তো আমাদের কাছে যদি একটা দুটো বই থাকে, আমরাও সেটা স্টুডেন্টদেরকে একদম, এমনকি পুরনো বইয়ের দোকানও থাকে, সেখানে 1 বছর আগেরই নতুন সিলেবাসের বই পাওয়া যায়। এখন সেমিস্টার সিস্টেম হয়েছে, কিন্তু সিলেবাস তো সেই অর্থে চেঞ্জ হয়নি না। তো পুরনো 2018-19 সালেরও বই যদি এখন কেউ জোগাড় করে পড়তে পারে। এই হচ্ছে তাহলে সামগ্রিক আলোচনা। স্যার, আমি আরেকটু জানতে চাইবো, এই বিজ্ঞান বিষয় যারা পড়তে চাইছে বা চাইছে না, তাদের নিয়ে আপনার যদি আরো কিছু বলার থাকে। আমি কটা পয়েন্টস লিখে রেখেছিলাম। 1 নম্বর বলবো ক্লাস মিস বা ফ্রিকোয়েন্ট কামাই, যেটা আমি একটু আগে বলেছি অলরেডি। নেক্সট বলবো এটা একটা সমস্যা, টিচার চেঞ্জ। এটা আমি দেখেছি যে পড়াশোনায় যারা মানে খুব একটা আগ্রহী নয়, ঝোঁকের বসে সায়েন্স নিয়েছে, অনেক সময় কোনো একজন টিচারের কাছে পড়তে ঢোকার পরে 2 দিন পড়ে ভালো লাগলো না, ইনি ভালো পড়ান না, অমুকজন ভালো পড়ান, তার কাছে গেল, তার কাছে গিয়ে আবার সেটাও চেঞ্জ হয়ে যায় 2 দিন পরে। এই জিনিসটা করে কিন্তু কোনো লাভ হবে না। টাইম তো এগিয়ে যাবে, সিলেবাস এগোতে থাকবে, টাইম এগিয়ে যাবে, এন্ড টিচার চেঞ্জ করতে করতে তোমার এলাকায় বা এলাকার বাইরে হয়তো তোমার কোনো টিচারই আর বাকি থাকবে না চেঞ্জ করার। কম বেশি সব শিক্ষকই কিন্তু 11-12-এ ভালো পড়ান। এখানে যেটা ম্যাটার করে, তোমাকে কিন্তু টিচার রেজাল্ট করাতে পারবেন না, রেজাল্ট তোমাকে নিজেকে করতে হবে। উনি একজন পথপ্রদর্শক, তোমাকে পথ দেখাবেন। তুমি যদি এক্স্যাক্টলি তার বলা পথে না চলো,
সেক্ষেত্রে তুমি ফল পাবে না। তুমি যদি মনে করো হাফ ওনার কথা শুনলাম, হাফ নিজেরটা শুনে আমি চালিয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু ফলাফল হবে না। নেক্সট কিছু গার্ডিয়ানের জন্য বলবো, আপনারা অনেকে বলে থাকেন যে আমার ছেলে বাড়িতে পড়াশুনো করে না, আপনি একটু দেখবেন। তো ডাক্তার যখন আমরা দেখাতে যাই, তিনি যখন কিছু ওষুধ দেন, আমরা কি ডাক্তারকে গিয়ে এটা বলতে পারি যে আমার ছেলে বা মেয়ে কিন্তু ওষুধটা খায়নি, আপনি একটু দেখুন না কিছু করা যায়? হ্যাঁ। তো বিষয়টা সেরকমই। যদি বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনা না করে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম টিচারেরই হয়তো কিছু করার থাকে না আমাদের। একবার বড়জোর বোঝানো যেতে পারে, একবার বড়জোর আমরা ভার্বালি বলতে পারি যে তুমি পড়ে এসো, বাকিটা তাকেই করতে হবে। বাড়িতে পড়ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু গার্ডিয়ানের। একদম। তো এই কথাটা টিচারকে না বলে আপনারা একটু বাড়িতে একটু কঠোর হতে হবে ছেলে মেয়ের প্রতি, যারা সায়েন্স নেবে, যে বাড়িতে যেন পড়াশোনাটা রেগুলারিটি মেনটেন করে করে। আর গার্ডিয়ানরা শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখবেন, প্রতিনিয়ত কেমন পড়াশোনা করছে না করছে এই আপডেটটা আপনাদেরকে নিতে হবে। এখন হয়তো বড় হয়ে গেছে, হয়তো অনেকে বলবে যে যেতে হবে না, কেন ফোন করেছো, বা টিচারের কাছে যেতে হবে না। আপনি গার্ডিয়ান, আপনার এই জায়গাতে আমি একটা জিনিস বলি যে যখন ফিস দেওয়ার টাইমটা আসে, আমার মনে হয় যদি সেই দিন গার্ডিয়ান একবার আসেন, মাস্টারকে ফিস দিতে এলেন, সঙ্গে সেই মাসের উন্নতি অবনতি বা কি দাঁড়িয়েছে সেটার খবরাখবরও হয়। আর এখন বর্তমানে আমাদের সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার বা ইউনিট শেষ হলে আমরা পরীক্ষা নিই। তো সেক্ষেত্রে পরীক্ষার নম্বরগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন, টিচারকেই ফোন করে জিজ্ঞেস করবেন ডাইরেক্ট যে ছেলে বা মেয়ে কত পাচ্ছে। বেশ। আর একদম শেষ যেটা বলবো, যে রেগুলার সাবজেক্টের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। 11-12 ভালো রেজাল্টের একটাই উপায় সায়েন্সের ক্ষেত্রে, যে সবকটা সাবজেক্ট তুমি 1 ঘন্টা করে পড়লেও রেগুলার টাচে রাখো। যেটা স্টুডেন্টদের খারাপ অভ্যেস আমি দেখি, যে ওরা আজকে কোনো একজন টিচার পড়ালেন, নেক্সট যেদিন পড়া আছে হয়তো তার আগের দিন বা সেই দিনই ওই সাবজেক্টটা নিয়ে বসবে। সেখানে সমস্যা যেটা হয়, আমরা যেটা পড়িয়েছি 2-3 দিনে সেটা কিন্তু আর মাথায় থাকে না, সেটা ভুলে যাওয়া হয়। এখন যখন 2-3 দিন পরে ওই সাবজেক্টটা আবার পড়তে যায়, তো সেই কথাগুলো তখন আর মনে পড়ে না আমরা কি পড়িয়েছিলাম, তখন ওকে পুরো নতুন করে পড়তে হয় জিনিসটা। এর জন্য কি করতে হবে, যেদিন কোনো সাবজেক্ট কোনো টিচার পড়াবেন সেই দিনই সেটা নিয়ে বসতে হবে। 10টা প্রবলেম সলভ করো বা অল্প একটু টপিক পড়ো, কিন্তু টাচে রাখতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে এই জিনিসটাতেই পৌঁছানো গেল, যারা বিজ্ঞান নিয়ে পড়তে চাইছে তারা অবশ্যই পড়তে পারে। সবচেয়ে যেটা বেশি জোর দেওয়া হলো যে তাকে দৈনিক পড়াটা একদম দৈনিকভাবেই পালন করতে হবে, যে আমি আজকে বাঁচিয়ে রাখলাম, গেলাম না, এটা করলাম ওটা করলাম। এই ব্যাকলগ একবার যদি জমতে শুরু করে, ওটা আর ঠেকানো সম্ভব না, জমতেই থাকবে। বেশ, তাহলে আজকের আলোচনা দীর্ঘায়িত করব না। এতক্ষণ ছিলেন স্নেহাশিস স্যার, বিশিষ্ট শিক্ষক বিজ্ঞান বিষয় পদার্থবিদ্যার। তো স্যারকে ধন্যবাদ জানালাম আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এর আগেও স্যারের ভিডিও তোমরা আমাদের চ্যানেলে দেখেছো। আজকের আলোচনাটা যদি তোমাদের কারোর একটু সাহায্যে লাগে বা কারো জীবনে চলার পথকে আলোকিত করে, আমাদের আজকের এই সময়টা দেওয়া, যে স্যারকে এত দূর থেকে আনা, এটা কিন্তু সার্থক হবে। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।